বাংলার প্রথম মহাকুম্ভে আজকে আমরা রয়েছি এবং আমার সাথে রয়েছে তোমরাও। তো চলো আজ ত্রিবেণীতে কিরকম ভিড় হয় আর কিরকম ব্যবস্থাপনা তার সমস্ত ডিটেলস নিয়ে আজকে ভিডিওটা করছি। নমস্কার, সায়ন্তনী মিত্র চ্যানেলে আবার তোমাদেরকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। আজ তোমাদেরকে আমি নিয়ে যাচ্ছি বাংলার প্রথম কুম্ভ মেলাতে, এবং সেইটার যে পুরো ভিডিওটা পুঙ্খানুপুঙ্খ সমস্ত ডিটেলস তোমাদেরকে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো ভিডিওটা স্কিপ না করে কিন্তু পুরোটা দেখো। দক্ষিণেশ্বর বালি ব্রিজ ক্রস করে আমরা চলে এসেছিলাম বালি স্টেশনে। বালি স্টেশন থেকে আমরা হাওড়া কাটোয়া ট্রেন নেব ভাবছিলাম, কিন্তু যেহেতু সময়ের গন্ডগোল ছিল তাই আমরা নিয়েছিলাম আপ হাওড়া ব্যান্ডেল লোকাল। সেখান থেকে আমাদের প্ল্যান ছিল যে আমরা ব্যান্ডেলে নামবো এবং সেখান থেকে আমাদের পরবর্তী যে গন্তব্য সেটা আমরা প্ল্যান করব। তো সেই মতন আমরা ব্যান্ডেল লোকালে চড়ে পরপর প্রত্যেকটা স্টেশন এবং সুন্দর সুন্দর সমস্ত দৃশ্য উপভোগ করতে করতে পৌঁছে গিয়েছিলাম ব্যান্ডেল স্টেশনে। এবং সেখান থেকে আমরা যখন ট্রেনে করে উঠবো জাস্ট প্ল্যান করেছিলাম, সেই সময় দেখতে পেলাম যে হাওড়া থেকে একটা কাটোয়া লোকাল আসছে। কিন্তু খুব দুর্ভাগ্যের বিষয়, সে কাটোয়া লোকালটা এত ভিড় ছিল সেই কারণে সেই ট্রেনটাতে আমরা কিন্তু উঠতে পারিনি। আমরা গিয়েছিলাম 2025-এ মহাশিবরাত্রির দিন। তো সেই কারণে একটু ভিড় ছিল ট্রেনে, এবং ব্যান্ডেল লোকালেও ভিড় ছিল, ব্যান্ডেল স্টেশনেও ভিড় ছিল। কিন্তু আমরা মনের মধ্যে অদম্য জেদ রেখেছিলাম যে যেভাবে হোক আজকে আমরা মহাদেবের দর্শন করব এবং এই পুণ্য দিনে পুণ্য স্নানও করব। তো তোমরা চলো আমরা এবার পৌঁছই হচ্ছে আমাদের ব্যান্ডেল স্টেশনে, এবং ব্যান্ডেল স্টেশনে গিয়ে তারপরে আমরা কি কি করেছিলাম তার সমস্ত ডিটেলস কিন্তু সেখানে গিয়ে আমি বাকিটা শেয়ার করব। ততক্ষণ দেখতে থাকো বেশ কিছু সুন্দর সুন্দর আমাদের ট্রেনে কাটানো মুহূর্ত। বালি থেকে 40 মিনিট মতন ট্রেনে ভ্রমণ করে আমরা পৌঁছে গেছিলাম ব্যান্ডেল জাংশনে। ব্যান্ডেল জাংশনে নেমে আমরা ওয়েট করছিলাম যথারীতি ত্রিবেণীতে যাওয়ার জন্য তার পরবর্তী ট্রেনের। দেখলাম হাওড়া থেকে একটা ট্রেন অ্যানাউন্স করেছে, কিন্তু সেই ট্রেনটা এত ভিড় ছিল যে বাধ্য হয়ে সেটাকে ছেড়ে দিতে হলো। তারপরে আমরা বেরিয়ে এলাম 1 নম্বর প্ল্যাটফর্মে, যে বাইরেটা সেখানে বেরিয়ে এসে দেখলাম বেশ অনেক টোটো অটোর অপশানস আছে। আমরা সেখান থেকে দরদাম করে একটা টোটোয় চড়ে বসলাম এবং তারপর দেবানন্দপুর হয়ে আমরা এগিয়ে চললাম ত্রিবেণীর দিকে। মহাশিবরাত্রি এবং মহাশিবরাত্রির এই পুণ্যতিথিতে আমার খুব ইচ্ছা ছিল যে সপরিবারে আমরা সেই দিন মহাকুম্ভে স্নান করব। অনেক ধরনের আমরা চেষ্টা করেছিলাম, প্রধান যেখানে কুম্ভ মেলাটা অনুষ্ঠান হচ্ছে প্রয়াগরাজে, সেখানে যাওয়ার জন্য, কিন্তু কোনো রকম ভাবে কোনো উপায় হচ্ছিল না। কিন্তু যখন দেখলাম আমাদের এই বাংলাতে আবারও প্রায় 700 বছর পর এই 5 জনই ত্রিবেণী সঙ্গমে আবার এই কুম্ভ মেলা অনুষ্ঠিত হচ্ছে, তখন ঠিকই করেছিলাম যে কোনো একটা বিশেষ দিনে সেখানে গিয়ে আমাদের পুণ্য স্নান করব। এমনিতেই হিন্দু ধর্মাবলম্বীদের কাছে কিন্তু এই কুম্ভ মেলা একটা খুব গুরুত্বপূর্ণ তীর্থযাত্রা। আমরা জানি যে প্রতি 3 বছর, 6 বছর, 12 বছর এবং 144 বছরে একবার কিন্তু পালিত হয় এই কুম্ভ মেলা। কথা বলতে বলতে পৌঁছে গেছিলাম ত্রিবেণীতে, ত্রিবেণী সঙ্গমে, যেখানে সেদিনকে কুম্ভ মেলাটা বা কুম্ভ স্নান, পুণ্য স্নানের জায়গার আয়োজন করা হয়েছিল পশ্চিমবঙ্গ সরকার থেকে। কিন্তু ত্রিবেণী যে ঘাটটা আমরা বরাবর দেখে আসছি, যে ঘাটটাকে বলা হয় নেতা ধোপানের ঘাট, বা যে ঘাটে ত্রিবেণী সঙ্গমটা দেখতে পাই আমরা সকলে, সেখানে কিন্তু এই কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়নি। সেখান থেকে প্রায়
বেশ খানিকটা দূরে, যেখানে আরও একটি সঙ্গম দেখতে পাওয়া যায়, ওই যে যেমন দূরে দেখতে পাওয়া যাচ্ছে মা গঙ্গা, সেখানে কিন্তু এবারে এই কুম্ভ স্নানটা বা পূর্ণ স্নানের জন্য এই সমস্ত আয়োজন করা হয়েছিল। তো আমাদের প্রথম যে কাজটা ছিল সেটা হচ্ছে কোথায় জামা কাপড় চেঞ্জ করব সেই জায়গাটা খুঁজে বের করা। তো যেখানে আয়োজকরা ছিল সবার সঙ্গে কথা বলে আমাদের নিজেদের পছন্দ মতন একটা স্পট আমরা প্রথমে বেছে নিচ্ছিলাম, আর তারপরে আমরা চলে গিয়েছিলাম স্নানের দিকে। হর হর মহাদেব। আমরা এখন রয়েছি হুগলির ত্রিবেণীতে। এতক্ষণ আপনারা দেখলেন হুগলির ত্রিবেণীতে আমরা কিভাবে এসেছি। এবার হুগলির ত্রিবেণীতে প্রচন্ড ভিড়। আজ হচ্ছে মহাশিবরাত্রি, আর এই 2025 মহাশিবরাত্রিতে মহাকুম্ভে, বাংলার প্রথম মহাকুম্ভে আজকে আমরা রয়েছি এবং আমার সাথে রয়েছে তোমরাও। তো চলো আজ ত্রিবেণীতে কিরকম ভিড় হয় আর কিরকম ব্যবস্থাপনা, তার সমস্ত ডিটেলস নিয়ে আজকে ভিডিওটা করছি। তো সঙ্গে থেকো, আর অবশ্যই যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর যদি তোমাদের কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। হর হর মহাদেব। সবাই ভালো থেকো, মহাদেব সবাইকে ভালো রাখো। কিন্তু ঘাটের কাছে পৌঁছে দেখলাম বিশাল ভিড়, বিশাল বিপত্তিও। তার কারণ কে কোথায় জুতো খুলে নামছে, কে কোথা দিয়ে স্নান করছে বা কিভাবে যাচ্ছে, এত ভিড়ের মধ্যে না ঠিক বোঝা যাচ্ছিল না। যেহেতু আমার কাছে এই কুম্ভ স্নানটা খুব একটা পবিত্র দিন মনে হয়েছিল, পবিত্র স্নান বলে মনে হয়েছিল, তাই আমার একটা ইচ্ছাও ছিল যে গঙ্গায় নেমে আমি স্নান করব। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এত ভিড় ছিল, এত ভিড় ছিল, আমি ভিড় ঠেলে অ্যাকচুয়ালি যেহেতু আমি, মা আর ভাই আমরা তিনজনে গিয়েছিলাম, তাই কে কার জন্য অপেক্ষা করবে, কোথায় অপেক্ষা করবে, এই সমস্ত কিছু, প্লাস এই ক্যামেরাটাকে কার কাছে ছেড়ে যাব, এই সমস্ত কিছু ভাবতে ভাবতেই আমাদের অনেকটা সময় কেটে যায়। তার মধ্যেও আমরা চেষ্টা করি যে কুম্ভ মেলায় গিয়ে যখন এসছি অন্তত একবার স্নান করার। যাই হোক, তো সেটা আমার মা কুম্ভ মেলায় যান, তো মায়ের জিনিসপত্রগুলো আমরা পাহারা দিই এবং তারপরে মা স্নান করে যখন ফিরে আসে গঙ্গার জল নিয়ে, সেই জলে কিন্তু আমি বাইরে আবার অন্য জায়গায় সেই গঙ্গা জলে স্নান করে আমার অনেক দিনের ইচ্ছা পূরণ করি। হর হর মহাদেব। সবাইকে শিবরাত্রির শুভেচ্ছা অভিনন্দন জানাই। তো আমরা রয়েছি এখন হুগলির ত্রিবেণীতে, আর এইমাত্র স্নান করে এলাম। খুব দুঃখের বিষয় যে এত ভিড় আর এত ক্রাউড থাকার কারণে আমরা আপনাদের গঙ্গার যে স্নানের ভিডিও দেখাতে পারলাম না, বাট এইটুকু আপনারা মনে রাখবেন যে আমরা খুব খুব ভালো স্নান করেছি। যারা এসছেন, এখানে প্রশাসন যারা রয়েছে তারা সত্যিই প্রত্যেকে সহযোগিতা করেছে। তো এখন আমরা ত্রিবেণীর বাকি যে অংশগুলো আছে সেগুলো একবার ভালো করে ঘুরবো, আর বাকি ভিডিওটার মধ্যে আরো অনেক ডিটেলস আপনারা পেয়ে যাবেন। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন সায়ন্তনী মিত্র চ্যানেল। প্রসঙ্গত বলে রাখি, ত্রিবেণী হুগলি ব্যান্ডেল অংশটাতে আমার এর আগে বহুবার ভ্রমণ করেছি। বাঙালি ব্যান্ডেল বলতে ব্যান্ডেল চার্চের কথা কিন্তু প্রথম মনে আসে। আমি যেহেতু আমার কর্মসূত্রে কিছু দিনের জন্য হুগলিতে আমি কাটিয়েছিলাম, সেই কারণে হুগলির বেশ অনেক কিছু আনাচে কানাচে আমার এমনি ছোটখাটো ভ্রমণ হয়ে গেছে। কিন্তু যেহেতু সেদিনকে একটা বিশেষ কারণে আমি ত্রিবেণী এসেছিলাম, তাই ভেবেছিলাম যে ত্রিবেণীর আশেপাশে যে জায়গাগুলো আছে সেগুলো অন্তত একবার ঘুরে দেখাই। আসলে আমার মায়ের অনেক দিনের ইচ্ছা ছিল এই পুণ্য স্নান করার, এবং আমারও ইচ্ছা ছিল, আর মায়ের আরও একটা ইচ্ছা ছিল, সেটা হচ্ছে ব্যান্ডেল চার্চ দেখা। হ্যাঁ, বাঙালি হয়ে আমরা কিন্তু অনেকেই ব্যান্ডেল চার্চে এসেছি, ভ্রমণ করেছি, ঘুরেছি। তো ত্রিবেণী এসছি, ত্রিবেণীর কাছে ব্যান্ডেল, আর ব্যান্ডেলে এসছি যখন ব্যান্ডেল চার্চ দেখবো না তা তো হয় না, তাতে কিন্তু ঠাকুর সত্যিই পাপ দেয়। তো সেই পাপ নেব না বলেই ঘুরে গেলাম ব্যান্ডেল চার্চ থেকে। ব্যান্ডেল চার্চ বা ব্যান্ডেল গির্জা বা দ্য ব্যাসিলিকা অফ দ্য হোলি রোজারি ব্যান্ডেল, 1660 খ্রিস্টাব্দে এই গির্জাটা নির্মাণ করা হয় মাতা মেরির উদ্দেশ্যে। 16 শতাব্দীর মধ্যভাগ থেকে পর্তুগিজরা ব্যান্ডেল শহরটিকে বন্দর হিসেবে ব্যবহার করতে শুরু করে। 1571 খ্রিস্টাব্দে তারা মুঘল সম্রাট আকবরের নিকট থেকে হুগলিতে একটি শহর নির্মাণের অনুমতি পান
এখানে বসবাস শুরু করলে তাদের পাদ্রীরা স্থানীয় লোকেদের ধর্মান্তরিত করতে শুরু করেন। 1598 খ্রিস্টাব্দ নাগাদ হুগলিতে ক্যাথলিক খ্রিস্টান ধর্মাবলম্বীদের সংখ্যা ছিল প্রায় 5000। এদের মধ্যে যেমন ছিল স্থানীয় অধিবাসীরা, তেমনই ছিল মিশ্র জাতির লোকজনও। 1579 খ্রিস্টাব্দে পর্তুগিজরা হুগলির তীরে একটি বন্দর ও দুর্গ নির্মাণ করেন এবং তার পরের বছর ক্যাপ্টেন পেদ্রো তাভারেস সর্বসমক্ষে ক্যাথলিক ধর্মপ্রচার ও গির্জা নির্মাণ করার জন্য সম্রাটের অনুমতি লাভ করেন। 1599 খ্রিস্টাব্দে ব্যান্ডেল চার্চ নির্মিত হয়। ব্যান্ডেল চার্চে ঢুকেই কিন্তু প্রথমে এই একটি দৃশ্য আপনাদের খুব নজর কাড়বে। এখানে কিন্তু বাইবেলে বর্ণিত যীশু খ্রিস্টের জীবনের বিভিন্ন ঘটনাবলী খুব সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। ব্যান্ডেল চার্চ সংলগ্ন একটা বিশাল বড় মাঠ রয়েছে, একটা বাগান রয়েছে, যে বাগানটি কিন্তু বেশ নয়নাভিরাম। আর এখানেও কিন্তু আপনি যীশু খ্রিস্টের জীবনী সম্বন্ধে এবং খ্রিস্ট ধর্মাবলম্বীদের যে বিভিন্ন ধরনের গাথা আছে সেগুলো কিন্তু এই বিভিন্ন ধরনের প্রস্তর মূর্তির মাধ্যমে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। জায়গাটা বেশ শান্তশিষ্ট এবং খুব মনোমুগ্ধকর। আসলে কিন্তু মনটা বেশ শান্তিতে ভরে যাবে। আমরা এই ব্যান্ডেল চার্চটা প্রত্যক্ষভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে ঘুরি। আমি যতবারই ব্যান্ডেল চার্চে আসি একটা অদ্ভুত রকম শান্তি না ফিল করি, আর সেই কারণে বারবার এই শান্তিটা খুঁজে পাওয়ার জন্যই এই ব্যান্ডেল চার্চে আমি ফিরে ফিরে আসি। ব্যান্ডেল চার্চ সংক্রান্ত একটা নতুন আমরা মিউজিয়াম দেখলাম, যদিও এটা হয়েছে 1-1.5 বছর হয়েছে। এখানে হচ্ছে সেই জাহাজের নোঙরটা রাখা আছে, সেই মাস্তুলের ইতিহাসটা আপনারা পজ করে কিন্তু এখান থেকে দেখে নিতে পারেন। এক সময় একটি জাহাজ এখান দিয়ে যাওয়ার সময় প্রচণ্ড পরিমাণ ঝড়ে পড়ে এবং মাতা মেরির নাম স্মরণ করতে করতে ক্যাপ্টেন কিন্তু এই ব্যান্ডেল চার্চের কাছে তার জাহাজটা আসে এবং সেখানে কিন্তু অলৌকিকভাবে জাহাজটা থেমে যায় এবং জাহাজটা মৃত্যুর হাত থেকে বেঁচে যায়, ধ্বংস হবার হাত থেকে বেঁচে যায়। সেই মাস্তুলগুলোই কিন্তু ব্যান্ডেল চার্চকে দান করেছেন এত বছর পর 2010 সালে ভারতীয় এএসআই। তো সেই সমস্ত জিনিসটাও দেখলাম এবং এরপরে ধীরে ধীরে আমরা ব্যান্ডেল চার্চে প্রবেশ করছি। যদিও ভেতরে কিন্তু ক্যামেরা নিয়ে ঢোকা অ্যালাউ নেই, তবুও যতটুকু অংশ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম সম্পূর্ণভাবে চার্চের কর্তৃপক্ষের অনুমতি নিয়ে, সেটা আপনাদের সঙ্গে এখন শেয়ার করছি। তো আপনারাও চলুন দেখতে থাকুন এই ব্যান্ডেল চার্চের প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ জিনিস। হয়তো সব ঘুরে দেখাতে পারবো না, কিন্তু যতটুকু করেছি চেষ্টা করেছি এই চার্চের সবচেয়ে সুন্দর সুন্দর জিনিসগুলো তুলে ধরার। এখান থেকে যে দূরে ইমামবাড়া দেখতে পাওয়া যায় সেটাও দেখালাম, দূরে গঙ্গাও দেখতে পাওয়া যায়, একটা খুব সুন্দর ব্যান্ডেলের 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়, ব্যান্ডেল শহরে 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। এবং এই চার্চের ঠিক গায়ে লাগোয়া ডান দিক দিয়ে হেঁটে গেলে কিন্তু আমরা গঙ্গার তীরে পৌঁছবো। ব্যান্ডেল চার্চ থেকে বেরিয়ে আমরা জাস্ট ভাবছিলাম যে এরপর কি করব, বাড়ি ফিরে যাব না অন্যান্য জায়গায়, কিন্তু হাতে খুব কম সময় ছিল, এদিকে খিদেও প্রচণ্ড পেয়েছিল। তো ব্যান্ডেল স্টেশনের কাছাকাছি একটা রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করে আমরা ঠিক করলাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি ঘুরে আসবো। হুগলির দেবানন্দপুরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পৈতৃক ভিটে রয়েছিল। আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে বাড়িটা দেখে থাকি সেটা হচ্ছে হাওড়াতে রূপনারায়ণ নদীর তীরে, কিন্তু এখানে হুগলিতেও দেবানন্দপুরেও কিন্তু ওনার নিজস্ব বাসভবন ছিল এবং সেই বাসভবনটি বর্তমান সরকার কিন্তু সংরক্ষণ করছেন এবং সেই সংরক্ষিত বাসভবনটি সেদিনকে আমরা ভ্রমণ করেছিলাম। বেশ ছিমছাম পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। যেহেতু একটি ছুটির দিন ছিল তো সেই কারণে ওখানকার লোকাল স্টাফ যারা ছিল তারা ছুটিতে ছিলেন, ফলে পুরো বাড়িটা আমরা সেভাবে ভালোভাবে ঘুরলেও ডিটেলসে সব কিছু ভালোভাবে বুঝতে পারিনি। এবং এই বাড়ি সংলগ্ন কিন্তু একটা পাঠাগার বা গ্রন্থাগারও আছে, সেই গ্রন্থাগারটাও সেদিনকে ওই ছুটির দিন ছিল বলে বন্ধ ছিল। শুধু সেই গ্রন্থাগারটার অবস্থান এবং তার চারপাশের পুরো ভিডিওটা কিন্তু আপনাদেরকে তুলে দেখালাম। ত্রিবেণীতে ভ্রমণ করে একসঙ্গে আমরা একদিনে অনেক কিছুই কিন্তু পেলাম।
আমরা কিন্তু সেদিনকে পুণ্য স্নান করলাম, আমরা কিন্তু সেদিনকে চার্চও ভ্রমণ করলাম এবং কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িটাও কিন্তু সেদিনকে আমরা ঘুরে দেখলাম। তো এই ছিল আমাদের এবছর মহাকুম্ভের পুণ্য স্নান এবং তার তৎসংলগ্ন কিছু ছোট্টখাটো ভ্রমণ। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাতে ভুলবেন না, একটা লাইক এবং শেয়ার, এবং অবশ্যই এরকম ছোট ছোট ভিডিও দেখার জন্য কিন্তু ভ্রমণ ভিডিও দেখার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।